প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। করোনা ভাইরাসের কারণে তোমরা বাসা থেকে বের হতে পারছো না, কলেজে আসতে পারছো না, ক্লাস করতে পারছো না। সেই কারণেই ঢাকা উইমেন কলেজ আয়োজন করেছে তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের। তারই পরিপ্রেক্ষিতে আমি কানিস সালমা, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, তোমাদের আজকে ইতিহাস ক্লাস নিতে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমাদের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমাদের যেটা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে শিল্প বিপ্লব। আমরা আজকে পড়ব শিল্প বিপ্লব বলতে আমরা কি বুঝি, শিল্প বিপ্লবের পর্যায়কাল সমূহ, শিল্প বিপ্লবের প্রাক্কালে ইংল্যান্ডের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল এবং একটা দেশে শিল্প বিপ্লবের ঘটতে গেলে যে সমস্ত শর্ত লাগে সেই শর্তসমূহ ইংল্যান্ডে যে ছিল সেই সমস্ত শর্তসমূহ সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি যে শিল্প বিপ্লবটা কিন্তু সারা পৃথিবী ব্যাপী কিন্তু ঘটেছে, কিন্তু সবার আগে শিল্প বিপ্লবটা ঘটে ইউরোপে, এবং ইউরোপের মধ্যেও কিন্তু শিল্প বিপ্লবটা সবার আগে ঘটে হচ্ছে ইংল্যান্ডে। সেই জন্য আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লব আলোচনা করতে গেলেই কিন্তু আমাদের বিপ্লব কথাটা যখন আমাদের মনে আসে তখন কিন্তু আমাদের মনে এক ধরনের ভয় কাজ করে যে বোধহয় তার মানে কোনো মারামারি, দ্বন্দ্ব, কাটাকাটি বা সংঘাত এই জাতীয় কোনো এক ধরনের বিষয় বলে আমাদের কাছে মনে হয়। কিন্তু শিল্প বিপ্লবের ক্ষেত্রে যে বিপ্লবটা ঘটেছিল সেটা কিন্তু কোনো রকম দ্বন্দ্ব, সংঘাত বা মারামারি বা এই জাতীয় কোনো বিষয় কিন্তু ছিল না। সেই বিপ্লবটা ছিল একটা আর্থসামাজিক অবস্থার একটা আমূল পরিবর্তন ঘটেছিল। সেই আমূল পরিবর্তন ঘটাটাকেই কিন্তু এখানে বিপ্লব হিসাবে অভিহিত করা হয়েছে। এবং শিল্প বিপ্লব কথাটি যখন আমরা শুনি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমূল পরিবর্তনটা কিন্তু শিল্পের ক্ষেত্রেই কিন্তু আমূল পরিবর্তনটা ঘটেছিল। তো শিল্প বিপ্লব বলতে আমরা কি বুঝি, এখন আমরা সেটা একটু দেখি। যে শিল্প বিপ্লব বলতে আমরা বুঝি উৎপাদন ব্যবস্থার এমন একটা পরিবর্তন ঘটা যে পরিবর্তনের ফলে শিল্পজাত দ্রব্য উৎপাদনের পরিমাণ পূর্বের চেয়ে বহুগুণ পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে আমরা আবারও আমরা আরেকবার একটু রিপিট করে বিষয়টা। শিল্প বিপ্লব বলতে আমরা বুঝি শিল্প ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটা, যেই পরিবর্তনের ফলে শিল্পজাত দ্রব্যের উৎপাদনের পরিমাণ পূর্বের চেয়ে বহুগুণ বেড়ে যাওয়া। এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি কম সময়ে, কম পরিশ্রমে, যন্ত্রের সাহায্যে অনেক বেশি শিল্পজাত দ্রব্য উৎপাদনের যে পদ্ধতি তাকেই শিল্প বিপ্লব বলা হয়। তো এখন আমরা জানলাম যে শিল্প বিপ্লব বলতে আমরা কি বুঝি। এখন আমরা এই জানি যে শিল্প বিপ্লব এই কথাটা প্রথম কে প্রবর্তন করেন। শিল্প বিপ্লব কথাটা এই ধারণাটা সর্বপ্রথম প্রবর্তন করেন ব্রিটিশ অর্থনীতিবিদ আর্নল্ড টয়েনবি। তিনি 1852 সাল থেকে শুরু করে 1883 সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় তিনি এই শিল্প বিপ্লব সম্পর্কে তিনি ধারণা প্রদান করেন। 1881 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শিল্প বিপ্লবের ধারণা নিয়ে সুস্পষ্ট বক্তব্য প্রদান করেন। এখন আমরা জানলাম যে শিল্প বিপ্লব বলতে কি বুঝি। এবার আমরা আলোচনা করব যে শিল্প বিপ্লবের পর্যায়কাল। কোনো বিপ্লব কিন্তু একদিনে ঘটা সম্ভব না, ঠিক তেমনিভাবে কিন্তু শিল্প বিপ্লবটাও কিন্তু একদিনে কিন্তু ঘটে নাই। এর জন্য কিন্তু বেশ সময় নিয়ে কিন্তু শিল্প বিপ্লবটা ঘটেছে। তো শিল্প বিপ্লবের এই পর্যায়কালটাকে অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং ইতিহাসবিদগণ তারা বলেছেন যে এই শিল্প বিপ্লবটা, এই পর্যায়কালটা হচ্ছে শিল্প বিপ্লবটা 4টা স্তরে শিল্প বিপ্লবটা ঘটেছে বলে তারা মনে করে। এবং সেই ক্ষেত্রে তারা মনে করে
যে শিল্প বিপ্লবের যে সূচনা পর্ব ছিল, সেই সূচনা পর্বটাকে তারা মনে করে 1783 খ্রিস্টাব্দ থেকে 1830 সাল এই পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী এবং ইতিহাসবিদরা শিল্প বিপ্লবের সূচনা পর্ব বলে মনে করে। তা আমরা এখন দেখি যে এই সূচনা পর্বে শিল্প বিপ্লবটা কোন পর্যায়ে ছিল, শিল্পজাত দ্রব্যগুলো সেই সময় কিভাবে তৈরি হতো, কেমন সেই শিল্প কারখানাগুলো কেমন ছিল, সেটা নিয়ে এবার একটু আমরা আলোচনা করি। তো সূচনা পর্বে যে 1733 খ্রিস্টাব্দ থেকে 1830 সাল পর্যন্ত যে সূচনা পর্ব ছিল, এই সময়গুলোতে যে শিল্প কলকারখানাগুলো গড়ে উঠেছিল, সেই শিল্প কারখানাগুলো কিন্তু খুব বেশি বড় বড় শিল্প কারখানা সেই সময় গড়ে ওঠে নাই। সূচনা পর্বের শিল্প কারখানাগুলো ছিল ক্ষুদ্র থেকে মাঝারি আকারের, এবং এই সমস্ত শিল্প কারখানায় যে শ্রমিকরা কাজ করতো, সেই শ্রমিকের সংখ্যাও কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল তা কিন্তু নয়। এবং এই ছোট ছোট মাঝারি আকারের এই শিল্প কারখানাগুলো থেকে যে সমস্ত শিল্পজাত দ্রব্যগুলো উৎপন্ন হতো, সেগুলো কিন্তু ছিল, এবং সেগুলো উৎপাদনের পরিমাণও কিন্তু খুব বেশি ছিল না, সেগুলোর উৎপাদনের পরিমাণও ছিল মাঝারি থেকে কম। এই তাহলে গেল আমাদের সূচনা পর্বে। তো সূচনা পর্ব আমরা তাহলে কি দেখলাম, যে সূচনা পর্বে শিল্প কারখানাগুলো ছোট ছিল, এবং সেখানে শ্রমিকরা যারা কাজ করত তাদের পরিমাণও কম ছিল, এবং এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানাগুলোতে ওই কম সংখ্যক শ্রমিকরা যে সমস্ত শিল্পজাত দ্রব্য উৎপাদন করত, সেই শিল্পজাত দ্রব্য উৎপাদনের পরিমাণও কিন্তু কম ছিল। এরপরে আমরা দেখি যে দ্বিতীয় পর্বটা কোন সময়, 1830 সাল থেকে 1940 সাল পর্যন্ত এই সময়টাকে অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী এবং ইতিহাসবিদগণ এই সময়টাকে দেখা শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায়কাল বলে মনে করছেন। এই সময়টাতে এসে দেখা গেল যে শিল্প কারখানাগুলো এসে অনেক বড় বড় শিল্প কারখানা তৈরি হলো, এবং এই সমস্ত বড় বড় শিল্প কারখানাগুলোতে যে শ্রমিকরা কাজ করত, সেই শ্রমিকের সংখ্যাও দেখা গেল অনেক অনেক বেশি শ্রমিক সেই সময় এই কলকারখানাগুলোতে কাজ করত। এবং এই বড় বড় কলকারখানাগুলোতে যে বেশি বেশি শ্রমিকরা কাজ করতো, যে করে তারা যে সমস্ত শিল্পজাত দ্রব্য উৎপাদন করত, তার পরিমাণও কিন্তু অনেক অনেক গুণ বেশি, মানে সূচনা পর্বের চাইতে অনেক অনেক গুণ বেশি পরিমাণে শিল্পজাত দ্রব্য এই দ্বিতীয় পর্যায়ে এসে তারা তৈরি করতে শুরু করলো। এই সময়গুলোতে শ্রমিকের সংখ্যা গেল, শ্রমিকের সংখ্যাগুলো ছিল 1000 থেকে লাখের উপরে শ্রমিক এই শিল্প কারখানাগুলোতে সেই সময় কাজ করতে শুরু করলো। এবং এই সময়গুলোতে এসে দেখা গেল যে যৌথ মালিকানায় যে ব্যবসা করার, যে আমরা যে ব্যবসা করতে দেখি, যে যৌথ মালিকানায় যে ব্যবসা বাণিজ্যগুলো গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়, এই যৌথ মালিকানার ব্যবসাগুলো কিন্তু এই শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায়কাল থেকে শুরু হয়েছিল। এই শিল্প বিপ্লবের এই দ্বিতীয় পর্যায়কালে এসেই কিন্তু সেই সময় থেকেই যৌথ মালিকানায় দেখা গেল রেল লাইন, বন্দর, অনেক বড় বড় কলকারখানা, ব্যাংক, বিমা, এই সমস্ত বিভিন্ন বড় বড় কলকারখানা, ব্যাংক, বিমা এসব কিন্তু তৈরি হলো এই দ্বিতীয় পর্যায়ে এসে। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে এসে কি দেখলাম, যে সূচনা পর্বে যে মাঝারি বা ক্ষুদ্র আকারে শিল্প কারখানা গড়ে উঠেছিল, দ্বিতীয় পর্যায়ে এসে কিন্তু তার চিত্রটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। ওই দ্বিতীয় পর্যায়ে দেখা গেল অনেক বড় বড় শিল্প কারখানা সেই সময় ইংল্যান্ডে তৈরি হলো, এবং এই শিল্প কারখানাগুলোতে 1000 বা লাখেরও বেশি শ্রমিক সেই শিল্প কারখানাগুলোতে কাজ করতে শুরু করলো, এবং তারা যে সমস্ত শিল্পজাত দ্রব্য উৎপাদন করতে শুরু করলো, সেটাও কিন্তু অনেক অনেক বেশি শিল্পজাত তৈরি করতে শুরু করলো এই দ্বিতীয় পর্বে এসে। এবং যৌথ মালিকানার ব্যবসা করার যে সূচনা এই দ্বিতীয় পর্বতে এসে কিন্তু শুরু হয়। এই যৌথ মালিকানায় দেখা গেল রেল লাইন, বন্দর, বড় বড় কোম্পানি, তারপর বড় বড় কোম্পানি, ব্যাংক, বিমা, এই সমস্ত কিন্তু এই দ্বিতীয় পর্যায়কালে এসে কিন্তু শুরু হয়। এরপরে আমরা এখন দেখব যে শিল্প বিপ্লবের তৃতীয় পর্যায়কাল
ছিল কোনটা? এটা শিল্প বিপ্লবের তৃতীয় পর্যায়কালকে বলতে আমরা বুঝি 1940 সাল থেকে 1969 সাল পর্যন্ত। এই সময়টাকে অর্থনীতিবিদরা শিল্প বিপ্লবের তৃতীয় পর্যায়কাল বলে মনে করছেন। এই পর্যায়ে এসে দেখা গেল যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর এক ধরনের পরিবর্তন আসলো। এই সময় দেখা গেল যে বহুজাতিক কোম্পানিগুলো গড়ে উঠলো, বিভিন্ন রকম বহুজাতিক কোম্পানি সে সময় ইংল্যান্ডে গড়ে উঠলো, এবং এই বহুজাতিক কোম্পানিগুলো পৃথিবীর অন্যান্য যে সমস্ত অনুন্নত দেশগুলো ছিল সে সমস্ত অনুন্নত দেশগুলোতে যে তাদের প্রতিষ্ঠান গড়ে তুলতে শুরু করলো, এবং সেই সমস্ত অনুন্নত দেশে তারা প্রতিষ্ঠান গড়ে তুলে তাদের পণ্য সামগ্রী বিক্রি করে তারা অনেক বেশি মুনাফা অর্জন করতে শুরু করলো, এবং এই মুনাফাগুলোই কিন্তু পরবর্তীতে শিল্প বিপ্লবের মূলধন হিসাবে কিন্তু অনেক বেশি সহায়তা করলো। এখন আমরা দেখব শিল্প বিপ্লবের যে চতুর্থ পর্ব ছিল সেই চতুর্থ পর্ব এসে শিল্পটা আবার কেমন হলো। সেই চতুর্থ পর্ব বলতে অর্থনীতিবিদরা মনে করছেন 1970 সাল থেকে বর্তমান সাল এই সময়টাকেই ঐতিহাসিক, তারপর অর্থনীতিবিদ এনারা শিল্প বিপ্লবের চতুর্থ পর্ব বলে মনে করেন। এই সময়টাতে এসে দেখা গেল অনেক উন্নত প্রযুক্তির যে সমস্ত দ্রব্য সামগ্রী, যেমন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, এই ধরনের জিনিসগুলো সেই সময় এসে তৈরি হতে শুরু করলো, এবং যার ব্যবহার করে সারা পৃথিবীব্যাপী অর্থনীতিতে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন ঘটতে শুরু করলো, যার ফলশ্রুতিতে আমরা খাদ্য, ঔষধ, নির্মাণ সামগ্রী, যানবাহন, ভোগ্যপণ্য, বাসস্থান, বস্ত্র সকল ক্ষেত্রেই অসীম সম্ভার নিয়ে প্রতিনিয়ত পরিবর্তন ঘটতে শুরু করলো এই শিল্পজাত দ্রব্যের। তাহলে আমরা এসে দেখলাম যে চতুর্থ পর্বে এসে আমরা এই যে উন্নত প্রযুক্তির যে সমস্ত জিনিসগুলো আমরা এখন ব্যবহার করছি, ল্যাপটপ, মোবাইল, এই সমস্ত জিনিসপত্র বিভিন্ন তৈরি হতে শুরু করলো এই চতুর্থ পর্বে এসে, যেটা কিন্তু আমাদের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করলো বা বড় একটা অবদান রাখলো। এর ফলে আমরা দেখা গেল যে বিভিন্ন রকম বাসস্থানের ক্ষেত্রেও আমরা নিত্য নতুন অনেক রকম প্রযুক্তি আমরা ব্যবহার করতে শুরু করলাম। যেমন আজকে তোমাদের যে আমি ক্লাস গ্রহণ করছি, যে অনলাইন ক্লাস, এটাও কিন্তু তোমার এই চতুর্থ পর্বে যে প্রযুক্তিগুলো যে আবিষ্কার হয়েছিল বা যে সমস্ত যন্ত্র, মোবাইল, ল্যাপটপ বা এই সমস্ত উন্নত প্রযুক্তির কারণে কিন্তু আজকে তোমাদের সামনে এসে আমরা এই ক্লাসটা কিন্তু গ্রহণ করতে পারছি। তো এটাও কিন্তু আমাদের এই চতুর্থ পর্বের কিন্তু একটা অনেক বড় একটা অবদান। এখন দেখো খেয়াল করে যে আমরা একটা গাড়ি, অনেক উন্নত মানের একটা গাড়ি হয়তো 1 বছর আমরা ইউজ করছি, তারপরের বছরই দেখা যাচ্ছে সেই কোম্পানি দেখা যাচ্ছে ওই গাড়িগুলোকে পরিবর্তন করে আরও কিভাবে সেটাকে আরও সুন্দরভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে তার উন্নয়ন ঘটানো সম্ভব, সেটা তারা চিন্তা করে দেখা যাচ্ছে আরও কি নতুন নতুন জিনিস তার ভিতরে যদি সেট করে দেখা যাচ্ছে যেটা ব্যবহার করলে জনগণ অনেক বেশি উপকৃত হবে, ক্রেতারা আরও বেশি সুবিধা পাবে, আরও বেশি তারা আরামদায়ক করে সেই জিনিসগুলো কিভাবে ক্রেতাদের সামনে দেওয়া যাচ্ছে, এরকম বিভিন্ন রকম নতুনভাবে কিন্তু অনবরত বিভিন্ন শিল্পজাত দ্রব্য ক্রেতাদের সামনে কিন্তু উপস্থিত করা হচ্ছে এই চতুর্থ পর্বে এসে। তো আমরা এখন আলোচনা করলাম শিল্প বিপ্লবের পর্যায়কাল, এবং এই 4টা পর্যায়কালে কিভাবে শিল্পজাত দ্রব্যগুলো একের পর এক তাদের রূপ চেঞ্জ করে আমাদের ক্রেতাদের বা আমাদের যারা আমরা এই সমস্ত পণ্য ভোগ করছি তাদের জীবনটাকে কিন্তু অনেক আরামদায়ক এবং সুবিধাজনক করেছিল আমাদের এই শিল্প বিপ্লব। তো এখন আমরা জানার চেষ্টা করব যে শিল্প বিপ্লব যে ঘটেছিল সেই শিল্প বিপ্লবের সময়ে ইংল্যান্ডের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থাটা কেমন ছিল সেটা নিয়ে কিন্তু আমরা এবার আলোচনা করব। তো শিল্প বিপ্লবের আমরা এখন একটু আলোচনা করি যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব যখন হয় সেই সময় ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল।
তো আমরা যখন দেখি যে অর্থনৈতিক অবস্থাটা কিন্তু ইংল্যান্ডের সেই সময় খুব একটা, শিল্প বিপ্লবের প্রাক্কালে কিন্তু ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা বেশি উন্নত ছিল না। দেশের বেশিরভাগ মানুষই কিন্তু সেই সময় অনেক দরিদ্র ছিল এবং সেখানে ইংল্যান্ডে সেই সময় সামন্তবাদী প্রথা প্রচলিত ছিল। সামন্ত প্রভুদের আন্ডারে কিন্তু কৃষকরা জমি জমা চাষ করত এবং তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় কিন্তু ছিল তোমার কৃষি ব্যবস্থা। কৃষি চাষ করেই কিন্তু তারা তাদের জীবনযাপন করত। তো 5 থেকে 15 শতকের মধ্যে দেখা গেল ইংল্যান্ডে ম্যানোর প্রথা প্রচলিত ছিল। গ্রামের সকল জমিগুলো একটা ম্যানোরের আন্ডারে থাকতো এবং ইংল্যান্ডের সকল কৃষকরা তাদের চাষবাস কিন্তু এই ম্যানোরের মাধ্যমে করতো এবং সেই সময়কে কৃষকদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল যে তাদের মধ্যে কোনো খুব বেশি একটা উচ্চাকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল না। তারা শুধুমাত্র সেইটুকুই কৃষিজাত দ্রব্য উৎপাদন করতো ম্যানোরের মাধ্যমে, যেটুকু তাদের জীবন ধারণের জন্য একেবারেই প্রয়োজন ছিল। তাদের জীবন ধারণের জন্য যেটুকু কৃষিজাত দ্রব্য উৎপাদন করা খুবই জরুরি ছিল, তার বেশি এতটুকু কৃষিজাত দ্রব্য কিন্তু তারা সেই সময় উৎপাদন করতো না। তাদের মধ্যে এরকম কোনো ধারণা ছিল না যে একটু বেশি বেশি কৃষিজাত দ্রব্য উৎপাদন করে সেটা বিক্রি করে তারা যে লাভবান হবে, অর্থনৈতিক দিক দিয়ে তারা সমৃদ্ধশালী হবে, এই ধরনের চিন্তাভাবনা 5 থেকে 15 শতকের মধ্যেকার কৃষকদের মধ্যে কিন্তু একেবারেই ছিল না। এরপরে আমরা এবং পাশাপাশি সেই সময় কিন্তু কুটির শিল্পের মাধ্যমেও কিন্তু সেই সময়কার মানুষ কিন্তু তাদের বস্ত্রের চাহিদাটা পূরণ করত কুটির শিল্পের মাধ্যমে। এবং এই কুটির শিল্পগুলো কিন্তু সেই সময় গড়ে উঠেছিল পারিবারিকভাবেই সেই সময় কুটির শিল্পটা গড়ে উঠেছিল। দেখা যাচ্ছে যে একই পরিবারের বাবা হয়তো কাপড় বুনছে, সেই পরিবারের ছেলে হয়তো সুতা কাটছে, আবার হয়তো মেয়ে দেখা যাচ্ছে সেই সুতায় রং লাগাচ্ছে। এইভাবে পারিবারিকভাবে কিন্তু 5 থেকে 15 শতকের মধ্যেকার এই কুটির শিল্পটাও কিন্তু গড়ে উঠত এবং কুটির শিল্প যারা তৈরি করত তাদের মধ্যেও কিন্তু খুব একটা বেশি উৎসাহ উদ্দীপনা ছিল না যে অনেক বেশি কৃষিজাত দ্রব্য উৎপাদন করে সেটা বিক্রি করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাবে বা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। এই ধরনের চিন্তা ভাবনা 5 থেকে 15 শতকের মধ্যেকার শিল্প কারখানার যে সমস্ত মালিক বলো বা কুটির শিল্প যারা গড়ে তুলেছিল তাদের মধ্যে সেরকম ধ্যান ধারণা কিন্তু ছিল না। তারা খুব অল্পতেই সেই সময় সন্তুষ্ট ছিল। কিন্তু 15 শতকের পরে দেখা গেল ইংল্যান্ডে একটা কৃষি ব্যবস্থাতে বলো বা কুটির শিল্প ব্যবস্থাতেই বলো একটা অদ্ভুত একটা পরিবর্তন আসলো। 15 শতকের দিকে যখন ম্যানুর প্রথাটা উঠাই দেওয়া হলো তখন দেখা গেল সেটা উঠিয়ে দিয়ে এই সমস্ত জমিগুলো কৃষকদের আন্ডারে দিয়ে দেওয়া হলো। কৃষকরাই সেই সময় তাদের জমি চাষ করতে শুরু করলো এবং কৃষকরা সেই সময় কি করলো, তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জমিগুলো ছিল, ছোট ছোট জমিগুলোকে তারা একত্রিত করে বড় বড় আকারে সেটাকে খামারের মতো করে তারা তৈরি করে তারা ফসল ফলাতে লাগলো। এইভাবে দেখা গেল যে ক্ষুদ্র ক্ষুদ্র জমিগুলোকে যখন তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যখন সেটাকে বড় করে যখন কৃষিজাত দ্রব্য উৎপাদন করতে শুরু করলো, তখন দেখা গেল যে কৃষিজাত দ্রব্য উৎপাদন পূর্বের চেয়ে অনেক গুণ বেড়ে গেল এবং কৃষকদের মধ্যেও কিন্তু একটা অনেক বেশি একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হলো। তাদের মধ্যে এরকম একটা ভাব হলো যে এখন তাদের একটা মনে হলো যে তারা বোধহয় তাদের জমিতে আরো বেশি কিভাবে ফসল ফলানো যাবে, কোন পদ্ধতি অবলম্বন করলে সেই ফসলগুলো আরো সুন্দর হবে, আরো ভালো হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা তারা করতে শুরু করলো এবং তারা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা চাষাবাদ করতে শুরু করলো। যার ফলে দেখা গেল কৃষিক্ষেত্রে একটা অভাবনীয় একটা পরিবর্তন আসলো। অনেক বেশি পূর্বের চেয়ে অনেক বেশি কৃষিজাত পণ্য উৎপাদন হতে শুরু করলো এবং এই যে জমিগুলোকে তারা একসাথে করে যে কৃষিকার্যে তারা শুরু করলো, এতে করে দেখা গেল যে কৃষির কাজের পাশাপাশি পশুপালন করার জন্য যে সমস্ত জমি দরকার, যে জমিটা দরকার পশুপালনের জন্য, সেই জমিটাও তারা
পেল, যার ফলে দেখা গেল কৃষির পাশাপাশি তারা পশুপালন করতেও শুরু করলো। এতে করে দেখা গেল যে পশুপালনের ক্ষেত্রেও অনেক ভালো একটা অবস্থা সেই সময় তৈরি হলো। এবং কৃষকরা করলো কি, যে আগে থেকে যেগুলো সমস্ত বহু দিন ধরে যে সমস্ত অনাবাদি জমিগুলো সেই সময় ইংল্যান্ডে পড়েছিল, সেই জমিগুলো কৃষকরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে সেই সমস্ত অনাবাদি জমিতেও তারা ফসল ফলাতে শুরু করলো, যার ফলে কৃষিজাত পণ্যের উৎপাদন অনেক অনেক গুণ বেড়ে গেল, যেটাকে দেখা গেল শিল্প বিপ্লব বলে অভিহিত, কৃষি বিপ্লব বলে সেটাকে অভিহিত করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে ম্যানুর প্রথাটা উঠিয়ে দেওয়ার পরে কৃষকরা যখন তাদের ক্ষুদ্র ক্ষুদ্র জমিগুলোকে একত্রিত করে চাষবাস শুরু করলো, তখন দেখা গেল কৃষিজাত দ্রব্যের উৎপাদন অনেক অনেক গুণ বেড়ে গেল, যেটাকে কৃষি বিপ্লব বলে অভিহিত করা হয়েছে। এরপরে দেখা গেল যে 1600 শতকের পরে এসে সরকার থেকে আবার বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলো, যেমন বেষ্টনী তৈরি করা। আগে কিন্তু ইতিপূর্বে কখনো জমি ঘিরে সেটাকে চাষবাসের আওতায় কিন্তু আনা হয় নাই। 1600 শতকের পরে এসে সেখানকার সরকার নিয়ম করে দিল যে এখন থেকে তোমাদের জমি ঘিরে তোমাদেরকে সেটাতে মাধ্যমে তোমাদেরকে ফসল ফলাতে হবে। এছাড়াও এভাবে দেখা গেল এতে করে, এবং বড় বড় খামার তৈরি করে চাষবাস করতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা সেই সময় সরকার থেকেও জনগণের মধ্যে তৈরি করে দেওয়া হলো, যে তোমরা এখন থেকে খামারের মাধ্যমে খামার তৈরি করবে, খামারের মাধ্যমে তোমরা কৃষিজাত দ্রব্য উৎপাদন করবে। এতে করে দেখা গেল যে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থাটা, কৃষকদের অর্থনৈতিক অবস্থাটা অনেক অনেক বেশি একটা উন্নত একটা অবস্থায় চলে গেল। কৃষকরা ধনিক শ্রেণীর কিছু কৃষক তখন সেই সময় পাওয়া গেল, যেটা আগে কিন্তু ছিল না। 1500 শতকের আগে কৃষকদের অর্থনৈতিক অবস্থাটা অনেক বেশি, যেটা অনুন্নত ছিল। 1500 শতকের পরে এসে ম্যানুর প্রথাটা উঠাই দেওয়ার পরে দেখা গেল কৃষকদের অর্থনৈতিক অবস্থাটা অনেক বেশি ভালো হলো। এর ফলে দেখা গেল আরেক ধরনের একটা নতুন শ্রেণীর উদ্ভব হলো, যাদেরকে বুর্জোয়া বা বণিক শ্রেণী বলা হলো। তারা এসে কি করলো, তারা কৃষকদের কাছ থেকে এই যে বাড়তি বেশি বেশি যে ফসল কৃষকরা উৎপাদন করতে শুরু করলো, সেই ফসলগুলো তারা কিনে নিয়ে দূর দূরান্তরের বিভিন্ন বাজারে সেগুলোকে বিক্রি করতে শুরু করলো, যার ফলে এই বুর্জোয়া শ্রেণী বা বণিক শ্রেণীরাও লাভবান হতে লাগলো, এবং কৃষকরাও তাদের ন্যায্য মূল্যে পেয়ে তাদের অর্থনৈতিক অবস্থাটাকে অনেক উন্নত করলো। এবং দেখা গেল এই কৃষকরা বাড়তি তাদের ফসলটা বিক্রি করে তাদের জীবনকে উন্নত মানের করার জন্য যে সমস্ত শিল্প কারখানায় যে সমস্ত শিল্পজাত দ্রব্য বিক্রি করা হতো, সেগুলো তারা কিনতে শুরু করলো, যার ফলে দেখা গেল একই সাথে দেখা গেল কৃষিজাত দ্রব্যেরও বাজার অনেক বেড়ে গেল, এবং শিল্পজাত যে দ্রব্যর যে সমস্ত ছিল সেগুলোর একটা বাজার কিন্তু তৈরি হলো। এবং এই যে মধ্যবিত্ত শ্রেণী বা বুর্জোয়া শ্রেণীর যারা বাড়তি কৃষিজাত দ্রব্য বিক্রি করে তারাও লাভবান হচ্ছিল এবং কৃষকদেরকেও লাভবান করছিল, তারা আবার দেখা গেল যে কুটির শিল্পের যে সমস্ত মালিক ছিল তাদের কাছেও যেও তাদেরকে বলল যে তোমরা তাদেরকে অগ্রিম তাদেরকে দাদন দিল, বা তাদেরকে অগ্রিম কিছু অর্থ দিতে শুরু করলো, দিয়ে বলল যে তোমরা এবার একটু বেশি বেশি করে আমাদেরকে বস্ত্র তৈরি করে দিবা, তাহলে তোমাদেরকে আমরা ভালো একটা মজুরি দিব। এভাবে দেখা গেল কৃষকরা যে পারিবারিকভাবে যে কুটির শিল্পের মাধ্যমে তাদের যে শিল্পজাত দ্রব্য তৈরি করছে, সেটারও কিন্তু একটা পরিবর্তন হলো। পারিবারিকভাবে তৈরি করা কুটির শিল্পগুলো কিন্তু আর শুধু পারিবারিকভাবে তাদের প্রয়োজনীয় শিল্পজাত পণ্য আর উৎপাদন করতে পারলো না, কারণ তাদের দেখা গেল বেশি বেশি যেহেতু শিল্পজাত দ্রব্য উৎপাদন করতে হচ্ছিল, যার ফলে তাদেরও সেখানে শ্রমিক নিয়োগের প্রয়োজন হলো। আর সেই সময় কিন্তু ইংল্যান্ডে অনেক দরিদ্র কৃষক ছিল, ভূমিহীন কৃষক ছিল বা ভূমিদাস ছিল, যারা ঠিকমতো তারা তাদের জীবন যাপন করতে পারছিল না অনেক দারিদ্রতার কারণে। তারাও কিন্তু দেখা গেল তখন এসে এই যে কুটির শিল্পগুলো যখন দেখা গেল বেশি বেশি যেহেতু তাদের শিল্পজাত দ্রব্য উৎপাদন করা প্রয়োজন হচ্ছিল, এই কারণেই তাদের
বাড়তি শ্রমিকের প্রয়োজন ছিল, তখন এই সমস্ত ভূমিদাস এবং ভূমিহীন কৃষকরা সেখানে শ্রমিক হিসাবে কাজ করতে শুরু করলো। যার ফলে দেখা গেল 1500 শতকের পরে কৃষি ব্যবস্থার যেমন উন্নত হলো, ঠিক তেমনিভাবে শিল্পজাত দ্রব্যেরও উৎপাদনও কিন্তু অনেক বেশি বেড়ে গেল। যার ফলে কৃষিজাত পণ্যের বাজারের সাথে সাথে শিল্পজাত দ্রব্যের পণ্যের বাজারও হলো, এবং শিল্প কারখানার মালিকরাও সেই সময় অনেক লাভবান হলো, কৃষকরাও লাভবান হলো, এবং সমাজের যে শ্রমিক বুর্জুয়া বা বণিক শ্রেণী যারা ব্যবসা করত তারাও অনেক বেশি লাভবান হতে শুরু করলো। সকলের হাতেই দেখা গেল একটা ভালো একটা মূলধন আসলো, যেটা কিন্তু পরবর্তীতে তোমার শিল্প বিপ্লবের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করেছিল। তাহলে আমরা এবার দেখলাম অর্থশিল্প বিপ্লবের প্রাক্কালে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, এটা জানলাম। এবার একটু আমরা দেখি যে ইংল্যান্ডের এই শিল্প বিপ্লবের প্রাক্কালে ইংল্যান্ডের সামাজিক অবস্থাটা কেমন ছিল, এবার একটু আমরা সেটাই দেখব। ইংল্যান্ডের সমাজে কিন্তু শিল্প বিপ্লবের আগে সময়ে ইংল্যান্ডের সমাজে কিন্তু গ্রামে শুধু সামন্ত প্রভু আর কৃষক এই দুই শ্রেণীর লোকই কিন্তু ছিল, এবং শহরগুলোতে ছিল ডাক্তার, উকিল, শিক্ষক, এই সমস্ত কিছু অভিজাত পেশার মানুষ ছিল যাদেরকে অভিজাত বলে মনে করা হতো। আর গ্রামে কিন্তু শুধুমাত্র কৃষক আর সামন্ত প্রভু এই দুই শ্রেণীর মানুষই কিন্তু ছিল। কিন্তু 1500 শতকের পরে এসে দেখা গেল ম্যানর প্রথাটা উঠাই দেওয়ার পর যখন এই যে এক ধরনের মধ্যবিত্ত বা বুর্জুয়া বা বণিক শ্রেণী যারা ছিল তৈরি হলো, তারা কৃষকদের কাছ থেকে যারা কৃষিজাত পণ্য বিক্রি করতে নিয়ে যে দূর দূরান্তরে বিক্রি করে তাদের একটা ভালো একটা মূলধন তৈরি করেছিল, তারাই দেখা গেল যে আবার একটা নতুন শ্রেণী তারা গ্রো করলো। এভাবে দেখা গেল সেই সময় এসে 1500 শতকের পরে এসে সমাজের যে আগের যে শুধু কৃষক আর সামন্ত প্রভু ছিল এই অবস্থাটার একটু পরিবর্তন হলো, হয়ে দেখা গেল উদ্যোক্তা, সামন্ত প্রভু, তারপর কৃষক, তারপর এই ধরনের বিভিন্ন পেশা এবং বণিক, বুর্জুয়া শ্রেণী, এই ধরনের বিভিন্ন পেশার মানুষ কিন্তু সেই সময় সমাজে কিন্তু অবস্থান করতে শুরু করলো। এই সমাজের কিন্তু একটা ভালো পরিবর্তন ঘটলো এই শিল্প বিপ্লবের 1500 শতকের পর, যারা পরবর্তীতে শিল্প বিপ্লবের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু তারা পালন করেছিল। এবার আমরা দেখব রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল শিল্প বিপ্লবের সময়। আমরা জানি যে যে কোনো দেশের যে কোনো ধরনের উন্নয়নের জন্যই কিন্তু সেইখানকার রাজনৈতিক এবং সামাজিক অবস্থাটা কিন্তু একটা স্থিতিশীল একটা সামাজিক এবং রাজনৈতিক অবস্থা হওয়াটা কিন্তু খুবই জরুরি। তো শিল্প বিপ্লবের ক্ষেত্রেও আমরা দেখেছি যে শিল্প বিপ্লবের সময় যে ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা কিন্তু সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রাক্কালে সামাজিক এবং রাজনৈতিক অবস্থাটা খুব সুন্দর একটা স্থিতিশীল একটা রাজনৈতিক এবং সামাজিক অবস্থা ইংল্যান্ডে সেই সময় বিরাজমান ছিল, যার ফলে ইংল্যান্ডের সরকার কিন্তু কৃষিতে কিভাবে অনেক বেশি সময় পেত দেশের উন্নয়নের কথা চিন্তা করার, কৃষিক্ষেত্রে কিভাবে কি করলে কৃষির উন্নয়ন হবে, শিল্পক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিলে সরকারিভাবে কী ধরনের পদক্ষেপ নিলে সেটা শিল্পক্ষেত্রে উন্নয়ন হবে, এটা চিন্তা করার মতো অনেক সময় কিন্তু সেই সরকারের সেই সময় ছিল, কারণ সেখানে খুব সুন্দর একটা স্থিতিশীল সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সেই সময় ইংল্যান্ডে বিরাজমান ছিল। আর এই কারণে কি করলো ইংল্যান্ডের সরকার দেখলো যে বুর্জুয়া বা বণিক শ্রেণী যারা ছিল তারা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী ছিল। এটা দেখে তখন তারা কি করলো সরকার থেকে এই বুর্জুয়া বা বণিক শ্রেণীকে সরকার থেকে তাদেরকে অনুদান বা অর্থনৈতিক সাহায্য করতে শুরু করলো, যাতে করে তারা এই অর্থ দিয়ে যেন তারা সুন্দরভাবে তাদের ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানাগুলো যেন সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং শিল্পের ক্ষেত্রে যেন অনেক বেশি উন্নয়ন ঘটাতে পারে, সেই চেষ্টাই সেই সময়কার সরকার করতে শুরু করলো। তো আমরা দেখলাম যে এই ছিল সেই সময়কার শিল্প বিপ্লবের প্রাক্কালে ইংল্যান্ডের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থাটা
কেমন ছিল এটা আমরা এখন আলোচনা করলাম। এবার আমরা দেখব যে শিল্প বিপ্লব হতে গেলে কিন্তু কিছু শর্তের প্রয়োজন, কিছু শর্ত পূরণ করা কিন্তু খুব জরুরি। কোনো দেশে যদি শিল্প বিপ্লব ঘটানো হয় বা ঘটে, সেই দেশে কিন্তু কতগুলো অবস্থা কিন্তু থাকতে হয়, কিছু 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 শর্ত থাকে। যেই শর্তগুলো পূরণ না হলে সেই দেশে কিন্তু শিল্প বিপ্লব ঘটানো সম্ভব হবে না। তো সেই রকম দেখা যাচ্ছে যে ইংল্যান্ডে কিন্তু সেই সময় যে অবস্থাটা ছিল সেইটাতে শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় শর্ত যেগুলো ছিল সবগুলোই কিন্তু সেই সময় ইংল্যান্ডে বিরাজমান ছিল। যেমন কৃষি উদ্বৃত্ত বা কৃষি বিপ্লব, সামাজিক স্থিতিশীলতা, শ্রমিক শ্রেণীর উপস্থিতি, বুর্জোয়া বা বণিক শ্রেণী। তো সেই সময় দেখা গেল যে আমরা জানি যে 1500 শতকের পরে ইংল্যান্ডে একটা শিল্প বিপ্লবের কিন্তু কৃষি ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটে। কৃষকদের মধ্যে ফসল উৎপাদন করার অনেক বেশি একটা আগ্রহ সৃষ্টি হয়, যার ফলে দেখা গেল তারা অনেক বেশি বাড়তি ফসল উৎপাদন করতে শুরু করলো। এবং এই বাড়তি শস্যটাও কিন্তু দেখা গেল তাদের বাড়তি যে শস্যটা তারা উৎপাদন করলো সেখান থেকে কিন্তু তারা তাদের শিল্পের জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল সেটা কিন্তু তারা পেতে শুরু করলো। এছাড়াও দেখা গেল আমরা জানি যে ইংল্যান্ড কিন্তু সেই সময় ভারতবর্ষ এবং আমেরিকার সাথে কিন্তু তারা ভারতবর্ষ এবং চীনের সাথে কিন্তু সেই সময় ইংল্যান্ড একটা ব্যবসা করত, ভালো ব্যবসা বাণিজ্য করত। এবং এই ব্যবসা বাণিজ্য করাতে তারা কি করলো, সেখান থেকে কিন্তু ভালো একটা মূলধন কিন্তু তারা নিয়ে আসলো এবং সেখান থেকে তারা প্রয়োজনীয় কাঁচামালও কিন্তু তারা সংগ্রহ করে নিয়ে আসলো, যেটা সেই ইউরোপের ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে কিন্তু একটা অনেক বড় ভূমিকা পালন করেছিল, যেটা কিন্তু ইংল্যান্ডের অন্যান্য দেশে কিন্তু এই সুযোগটা সেই সময় ছিল না। এবার আমরা দেখি সামাজিক স্থিতিশীলতা। আমরা আগেই বলেছি যে ইংল্যান্ডে সেই সময় কিন্তু খুব সুন্দর একটা সামাজিক এবং রাজনৈতিক একটা স্থিতিশীল একটা অবস্থা সেই সময় বিরাজমান করছিল, যেটার কারণে কিন্তু সরকার খুব সুন্দরভাবে সেই দেশের ইংল্যান্ডের বিভিন্ন রকম উন্নয়নের ব্যাপারে তারা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করতে পারে, যেটা কিন্তু শিল্প বিপ্লবের ক্ষেত্রে একটা অনেক বড় ভূমিকা পালন করেছে বলে আমরা দেখেছি। সরকার সেখানে কৃষি ক্ষেত্রেও দেখা গেল অনেক রকম সহায়তা করতে শুরু করলো কৃষকদেরকেও। এবং তারপর দেখা গেলো যারা ব্যবসা করতে আগ্রহী অথচ তাদের কাছে টাকা নাই, এরকম যারা ছিল তাদেরকেও তখন সরকার বিভিন্নভাবে সহায়তা করতে শুরু করলো, যেটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র সামাজিক এবং রাজনৈতিক একটা সুন্দর একটা স্থিতিশীল একটা অবস্থা থাকার কারণে কিন্তু। তাহলে দেখা গেল এই শর্তটাও কিন্তু সেখানে সুন্দরভাবে পূরণ হয়েছে। এবং এরপরে আমরা দেখছি শ্রমিক শ্রেণীর উপস্থিতি। একটা কলকারখানা তৈরি করতে গেলে কিন্তু যেমন তোমার মালিকের দরকার, যেমন তোমার মূলধন প্রয়োজন, তেমনই কিন্তু শ্রমিকের প্রয়োজন। শ্রমিক ছাড়া কিন্তু কোনো শিল্প কলকারখানা কোনোভাবেই কখনোই কিন্তু গঠন করা কিন্তু সম্ভব না। তো সেখানে আমরা সেই সময় আমরা ইংল্যান্ডে দেখি যে শ্রমিক সেই সময় কিন্তু অনেক বেশি শ্রমিকটা সহজলভ্য ছিল, কারণ ইংল্যান্ডে সেই সময় অনেক কৃষক ছিল, দরিদ্র কৃষক যারা ধরো একেবারেই জীবনযাপন তাদের একেবারে অনুন্নত জীবনযাপন করত, তারা প্রচণ্ড দারিদ্রতার মধ্যে তারা জীবনযাপন করত। তারা এসে সেই শ্রমিকগুলো, সেই কৃষক ভূমিদাস বা ভূমিহীন কৃষকরা এসে দেখা গেল এই নতুন নতুন যে কলকারখানাগুলো তৈরি করা হলো, সেই সমস্ত কলকারখানার জন্য প্রয়োজনীয় যে শ্রমিকের প্রয়োজন হতো, সেই প্রয়োজনীয় শ্রমিকের অভাবটা কিন্তু এই ভূমিদাস এবং ভূমিহীন কৃষকরাই কিন্তু পূরণ করেছিল। তাই আমরা দেখলাম যে একটা শিল্প কারখানা তৈরির জন্য যে শ্রমিকের প্রয়োজন সেটা কিন্তু ইংল্যান্ড কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে গেছিল, যেটা ইউরোপের অন্যান্য দেশগুলোতে কিন্তু সম্ভব ছিল না। এরপরে আমরা দেখি বুর্জোয়া বা বণিক শ্রেণী। এই বুর্জোয়া বা বণিক শ্রেণীর কাজ ছিল কৃষকদের কাছ থেকে বেশি বেশি যে সমস্ত ফসল তারা উৎপন্ন করত সেগুলো তারা কিনে নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত এবং শিল্পজাত দ্রব্যগুলো তারা বিভিন্ন জায়গায়
ইংল্যান্ডের বিভিন্ন যে সমস্ত শহর ছিল সেই সমস্ত শহরে সেগুলো বিক্রি করে তারা কিন্তু তাদের একটা ভালো অবস্থা করেছিল, এবং কৃষকরা যে সকল ফসল ফলাতো সেগুলো বিক্রি করে কৃষকদেরকেও কিন্তু লাভবান করতে শুরু করলো, এবং শিল্পজাত দ্রব্য তৈরি করে যে সমস্ত কারখানার মালিকরা অনেক বেশি শিল্পজাত দ্রব্য তৈরি করতে শুরু করলো, সেগুলো বিক্রির কাজ কিন্তু এই বুর্জোয়া বা বণিক শ্রেণী করলো। এর ফলে দেখা গেল কৃষকরাও একটা ভালো একটা মূলধনের অধিকারী হলো, আবার শ্রমিকরাও দেখা গেল তাদের জীবনযাপনটা আগের চেয়ে অনেক বেশি উন্নত করতে পারলো, তারাও সুন্দরভাবে বসবাস করতে পারলো, তারা কাজ পেল, যে কাজের বিনিময়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতে শুরু করলো, এবং বুর্জোয়া বা বণিক শ্রেণীরাও দেখা গেল ভালোভাবে শিল্পজাত দ্রব্য এবং কৃষিজাত দ্রব্য বিক্রি করে তারাও একটা ভালো পুঁজি তখন তারা অর্জন করতে শুরু করলো, গঠন করলো। এই ছিল তোমাদের আজকে তাহলে পড়ার বিষয়বস্তু। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? শিল্প বিপ্লব বলতে কি বুঝি আমরা, শিল্প বিপ্লবের পর্যায়কাল, শিল্প বিপ্লবের প্রাক্কালে ইংল্যান্ডের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল, এবং শিল্প বিপ্লব ঘটতে গেলে কোনো দেশে শিল্প বিপ্লব ঘটতে গেলে যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমার এই যে আলোচনা সেখান থেকে আশা করি তোমরা লাভবান হবে। তোমরা এই আলোচনাটা বারবার দেখবে, এবং তার সাথে তোমাদের যে বইটা আছে সেই বইটা যদি একটু পড়ো তাহলেই কিন্তু তোমাদের যে পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসবে তোমরা সেগুলো খুব সুন্দরভাবে সেগুলো অ্যান্সার করতে পারবে বলে আমি আশা করি। তোমাদের কোনো সমস্যা হবে না তোমাদের যদি একটু বই পড়ো আর আমার এই লেকচারটা যদি বারবার দেখো, তাহলে তোমরা সুন্দরভাবে সব কিছুই বুঝতে পারবে এবং সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তোমরা সেগুলো দিতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী তোমাদের ক্লাসে আমি পড়াবো শিল্প বিপ্লবেরই আরও অন্যান্য অংশ, যেখানে আছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সবার আগে কেন হয়েছিল, ইউরোপের অনেক দেশে না হয়ে সবার প্রথমে কেন ইংল্যান্ডে শিল্প বিপ্লবটা হলো, সেটা নিয়ে তোমাদের সাথে আমি পরবর্তী নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং শিল্প বিপ্লবের ফলাফল কী ছিল সেটাও নিয়েও তোমাদের সাথে আমি আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।